আরেকটা প্রসঙ্গ নিয়ে আমি কথা বলি। হাসিনা শেখ এক সময় বলতো যে ধর্ম যার যার, উৎসব সবার। এ ধরনের কথা ছিল একটা ন্যাক্কারজনক। বাই থিওরি এটা যায় না। আবার আরো একটা কথা ইদানিং আমাদের ফরেন পলিসিতে অ্যাড করা আছে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। এটা পররাষ্ট্র নীতির দিকে এটা জাস্ট একটা মকারি, এটা একটা মস্কারি। এই যে দুইটা জিনিসকে আমি আপনার কাছে উপস্থাপন করলাম, এটা আমার মতামত। আমি আপনার মতামত এবং আপনার দৃষ্টিভঙ্গিটা আমি বুঝতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি যদি আপনার কথার ইন্ট্রোডাকশন থেকে শুরু করি, যেটা ভূমিকা নিয়ে আপনি প্রথম কথা বলেছেন, ইসলাম এবং সংসদে ইসলাম নিয়ে কথা বলার। দেখেন, আমি দুঃখিত, মর্মাহত এবং ক্রুদ্ধ যে ইসলামকে যেভাবে সংসদে তাচ্ছিল্য করে বলা হয়েছে। ফখরুল ইসলাম মানে ইসলাম নয়। ফখরুল ইসলাম যে মুসলমান, এটা তো ফখরুল ইসলামের নাম দিয়ে বোঝা যায়। জ্যাকব মিল্টন মুসলমান কিনা আমি জানি না, কারণ তার নামে মুসলমানের সঙ্গে যাচ্ছে না। কাজে আমি প্রশ্নই করতে পারি জ্যাকব মিল্টনকে, ভাই আপনার ধর্ম কি? কিছু মনে করেন না কথা আমি কেন বললাম? আপনি নেম, আপনার জ্যাকব মিল্টন নামটা আমার ইসলামের সঙ্গে যায় না, যদিও দুটা শব্দে ইসলামিক। জ্যাকবও আমার ইসলামে আছে, মিল্টনও আমার ইসলামে আছে আমার, বাট ওরা খ্রিস্টানরা ওটা নিয়ে নিয়েছে, আমরা এটাকে রাখি নাই। কিন্তু ফখরুল ইসলাম আমার দলের মহাসচিব, তার নামটা ভাঙ্গায় আমি ইসলামকে অপমানিত করব, এত বড় ধৃষ্টতা। এবং আমার সবাই মেনে নিয়েছে। জানেন, আমার একটা বদনাম আছে যে হুমায়ুন রশিদ চৌধুরী একদিন বাংলাদেশের জাতিসংঘের চেয়ারম্যান ছিলেন, তাকে নিয়ে বলছি, সে চেয়ারম্যান হওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন এরশাদের। তখনই আমরা বলছিলাম যে এর মাথায় কোনো ধান্দা আছে। কেন বলছিলাম? অক্টোবরের শেষে যখন মুক্তিযুদ্ধে যোগদান করেছিল হুমায়ুন রশিদ চৌধুরী, তখন তার মা নাকি বলেছিল যে ও যখন যোগদান করেছে মুক্তিযুদ্ধে, তাহলে মুক্তিযোদ্ধারা জয়ী হবে। মানে সে সবসময় অ্যাডভান্স চিন্তা করে রাখে। দেখেন 86 আইসা সে জাতিসংঘের মহাসচিব হয়েছে, তারপরে সে আইসা পরবর্তী দেখেন আওয়ামী লীগের স্পিকার হয়েছে। খেয়াল করে দেখেন, এরশাদের 86 এর পররাষ্ট্রমন্ত্রী, পরবর্তীতে 96 পার্লামেন্টে স্পিকার। ওই সংসদে আমি বলেছিলাম ওনাকে, শুয়োরের বাচ্চা, তুমি সংসদটাকে ধ্বংস করবা। দ্যাট ওয়াজ মাই ল্যাঙ্গুয়েজ। পার্লামেন্টে আমি বলেছিলাম। যাই হোক, কেন বলেছিলাম? বিকজ আমি মনে করছি প্রতিবাদের ভাষা, এটা কোনো ভদ্রতা নাই। প্রতিবাদের ভাষা গুলি হইতে পারে, বোমাবাজি হইতে পারে, অ্যাটম বোম হইতে পারে। প্রতিবাদের ভাষা প্রতিবাদী হয়। আমার কাছে অ্যাটম বোমা থাকলে, আণবিক বোমা থাকলে আমি প্রতিবাদ করতাম আণবিক বোমা মেরে। হয়তো ওটা নাই, আপনি প্রতিবাদের জন্য আমাকে গালি দেন, আপনি কিন্তু আমাকে কিছু পাওয়ার জন্য গালি দেন না, আমার কাছে কিছু চায়া পান না বলে গালি দেন না। আপনি আমার কোনো কার্যক্রম, আপনি আমার কোনো কার্যক্রমকে প্রতিবাদ করছেন, আমার কোন কলাপের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, সেই প্রতিবাদটা, ক্ষোভটা, নিন্দাটা আপনি আপনার এই শব্দ চয়নের মাধ্যমে প্রকাশ করে দিচ্ছেন, যেটা হয়তো কারো কাছে মনে হতে পারে গালি দিচ্ছেন, বাট এটা তো শব্দ চয়নেই। আমি কিন্তু তাব্বাত ইয়াদা আবি লাহাব দিয়ে নামাজ পড়ি। এখন এটা যদি বাংলা নামাজ পড়ি, তাহলে মানুষ কি বলবে? ধ্বংস হয়ে যাক আবু লাহাব হস্তদ্বয়। এটা নামাজের দ্বারাই বলতে পারি? এটা কি বলা সম্ভব? কিন্তু এইটাই একজন আরবিতে বলি তাব্বাত ইয়াদা আবি লাহাব, তখন তো কেউ আপত্তি করে না। এটা এই সূরা দিয়ে তো নামাজ পড়তে পারি আমি? না, পারি না। অফকোর্স পারে। আপনি যদি এসওবি বলেন আমেরিকাতে, কেউ মাইন্ড করে না, বাট যদি সান অফ এ বিচ বলেন, তাহলে মাইন্ড করে। বাংলাদেশে আমরা অহরহ বুকা বলি মানুষকে,
মাইন্ড করে না, কিন্তু স্টুপিড বললে, ইডিয়েট বললে মাইন্ড করে। কিন্তু বাংলা কি, ইডিয়েট বা স্টুপিডে বাংলা কি? বোকামি। তুমি বোকা, বোকা বললে গায়ে লাগে না। এখন সালাউদ্দিন সাহেব তার যে বাচন ভঙ্গিতে বলেছেন সেটাকে ফখরুল ইসলামকে অমানিত করে নাই, সে অমানিত করেছে ইসলামকে। আমি যদি সংসদে থাকতাম তাহলে তাৎক্ষণিকভাবে আমার পায়ের স্যান্ডেল বা জুতা খুলে আমি তার উপর সংসদে মারতাম। ডাক্তার ভাই, এই মুহূর্তে আপনি যে কথাটা বলছেন, ইউ জাস্ট রিড মাই মাইন্ড। আমি মনে মনে চিন্তা করছি, বিএনপি বা জামাতে যদি আপনার মতো একজন সাংসদ সংসদে থাকতো, আপনি স্যান্ডেল মাইরা দিতেন, আপনি জুতা মাইরা দিতেন। কেউ বিশ্বাস করুক আর না করুক, জেকব মিল্টন, আমি এটা বিশ্বাস করি, আপনি জুতা মাইরা দিতেন। অবশ্যই মেনে দিতাম, কারণ সালাউদ্দিন আহমেদ এর নামটাই তো ইসলাম, ফখরুল ইসলাম আলমগীর এর নামটাই তো ইসলাম, তারেক রহমান এর নামটাই ইসলাম। এখন যদি বলে তারেক রহমান নাম হলে মুসলমান হবে না, এই অর্থ দাঁড়ালো না ইসলামী ব্যাংক হলে ইসলামী হবে না, তারেক রহমান নাম হলে তারেক রহমান মুসলমান না, এটা দাঁড়াচ্ছে না? সত্যি কথা, অফকোর্স এটা দাঁড়াচ্ছে। তাহলে বলেন, তাহলে এই কথাটা বলা অর্থ, আমি তো জ্যাকব মিল্টনকে বলছি আমি মুসলমান কিনা আমি আপনি জানি না, আপনি বলছেন তাই মুসলমানই, কিন্তু নাম অনুযায়ী মুসলমান আপনি মনে হয় না। এটা হতে পারে বেনিফিট অফ ডাউট। আমি আপনার সাথে পুরোপুরি একমত, আমি আপনার সাথে পুরোপুরি একমত। কাজেই সংসদে দাঁড়িয়ে সালাউদ্দিন বলবে তার দলের নেতার নাম নিয়ে যে ফখরুল ইসলাম মানে ইসলাম না, তারপর ফখরুল ইসলাম মুসলমান না, তাহলে ফখরুল ইসলাম মুসলমান না। সত্যি তাদের পিঠের চামড়া ক্ষমতার জন্য, লোভের জন্য এত মোটা হয়ে গেছে, এটা তাদের পক্ষে সহ্য করা সম্ভব। মেজর আক্তার, আপনাকে থামাবো না, আমি আপনাকে এর মধ্যে একটা ছোট্ট একটা ফলো আপ কোশ্চেন করি। সাবজেক্ট এইটা হইতে পারে না, ওনারা যেমন গুপ্ত বিএনপিতে থেকে আওয়ামী লীগ এবং ভারতের স্বার্থ রক্ষা করে, ওনারা মুসলমান নামটা রেখে ওনারা হিন্দু স্বার্থ কায়েম করে। যদি সাবজেক্ট এরকম হয় তাহলে আপনার রেসপন্স কি? আমি আরেকটু কঠিন পথে হাঁটবো। ইসলামী ব্যাংক নিয়ে যে বক্তব্যটা দিয়েছে এই গুপ্তচর, আমি আরেকটু কঠিন পথে হাঁটবো। ইসলামী ব্যাংকটি ধ্বংস করেছিল কে? আওয়ামী লীগ। এস আলম তার একটা ইনস্ট্রুমেন্ট মাত্র। কেন ধ্বংস করেছিল? আওয়ামী লীগের ভাষায় জামাত তাদের পটেনশিয়াল এনিমি, তাদের ক্ষতি করার জন্য। একই কথা তো আজকে বিএনপি বলছে জামাত তাদের জন্য ক্ষতিকর এবং ইসলামী ব্যাংক ক্ষতিকর। বিএনপি যদি জামাতের পথে হাঁটে তাহলে আজকে এই পরিবর্তন বিপ্লবের কি প্রয়োজন ছিল? আওয়ামী লীগ জামাতের চেয়ে অনেক ভালো পার্টি আমি বলবো না, কিন্তু বিএনপির চেয়ে অনেক ভালো পার্টি। জামাতের ডিসিপ্লিন আছে, শৃঙ্খলা আছে, দায়িত্ববোধ আছে, দেশ দশ ধর্মের প্রতি আনুগত্য আছে। এরা রাজনীতির কারণে ধর্মকে ব্যবহার করে না। এখানে ইসলামী ব্যাংকে জামাতের লোকজন না, জনগণের অর্থ জমা আছে, জনগণের আমানত জমা আছে। জামাত ইসলাম দায়িত্ব। ভাই, একটা কথা আমাকে বলেন, সিম্পল কথা, আমি আর আপনার এত রকেট সায়েন্টিস্ট বা পিএইচডি করার দরকার নাই। মীর কাসেম আলী যখন ইসলামী ব্যাংক চালাইছে, যতক্ষণ পর্যন্ত আওয়ামী পাপের ছায়া ইসলামী ব্যাংকে না পড়ছে, গত 53 বছরে ইসলামী ব্যাংকের তো কোনো বদনাম শোনা যায় না, ইসলামী ব্যাংকের উপরে তো কোনো নেগেটিভিটি তৈরি হয় না। যেই মুহূর্তে এই ভারতের ছায়া, এস আলমের ছায়া, হাসিনা মাগির ছায়া ওই ব্যাংকের উপরে পড়েছে, ওটা তো আর ইসলামী ব্যাংক থাকে না, শুধু নাম ব্যবহার করা হয়েছে, কিন্তু ওখানে ইসলামের কিছু ছিল। এর জন্য দায়ী কে? সালাউদ্দিন তার পায়ুপথ ভাড়া দিয়ে যে ব্যক্তির সৌজন্যে সে এমপি হয়েছে, মেঘালয় শিলংয়ে থেকেছে, মোটেলে চার্টার প্লেনে কইরা বা ফার্স্ট ক্লাসে কইরা ঢাকায় আসছে, এস আলমের গাড়িতে কইরা বাড়িতে গেছে,
এসালমের পয়সায় সুন্দর সুন্দর জামা কাপড় পরে, ওই ব্যক্তি ইসলামটা ডিস্ট্রয় করছে। তাইলে এই বিশ্বাস ছেলে কি করে ওখানে দাঁড়ায় বলে ইসলামী ব্যাংকের ইসলাম ইসলাম না? এই মানে জন্য আমি বলছি, তার এই দৃষ্টতাপূর্ণ বক্তব্যের জন্য আমাদের আরো তীব্র প্রতিবাদ করা প্রয়োজন ছিল, এবং তার বিরুদ্ধে আমাদের আরো বেশি তৎপর হওয়া ছিল। কারণ সে এখন ইসলামী ব্যাংকে যায় না, সে এখন ইসলামের মধ্যে চলে গেছে। সে ইসলাম কোনটা না, এবং কে ইসলামিক না, একটা নামকেও সে বিকৃত করেছে। এখন যদি আওয়ামী লীগ যে কাজগুলো করে গেছে, এই কাজগুলাই যদি এই বর্তমান সরকারও করে, তাহলে আজকে আমার এই বিপ্লবের কি প্রয়োজন ছিল, এই জীবন হানির কি প্রয়োজন ছিল? আওয়ামী লীগ যা যা করে গেছে তাই যদি তারা করতে হয়, তাহলে এখন তো আওয়ামী লীগের চেয়ে অনেক বেটার পার্টি তো জামাত না, সরি, ওই বিএনপি না। জামাত যেখানে অনেক বেশি বলিষ্ঠ, অনেক বেশি শৃঙ্খলা, অনেক বেশি এডুকেটেড পার্টি, সে জামাত যে ব্যাংকটা চালিয়ে যাচ্ছিল, যে ব্যাংকে একটা ভালো দক্ষতা ছিল, আজকে আওয়ামী লীগের মতো করে যদি বিএনপি একই পথে হাঁটে, আমি তো বলতে চাই বিএনপির চেয়ে ভালো তাহলে আওয়ামী লীগই ছিল। এখনো তো তারেক রহমানের চেয়ে ভালো প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা। আপনি অসন্তুষ্ট হতে পারেন, আপনি আমাকে গালি দিতে পারেন, কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার দোষে গুণে মিলে তার যে গুণাবলী ছিল, তার যে কন্ট্রিবিউশন ছিল, তা সে যতটুকু করেছে, তার খারাপ গুলো বাদ দিলে আর গত 3 মাসে যে খারাপ গুলো আমরা দেখেছি, অন্তত তারেক রহমানের চেয়ে অনেক বেটার শেখ হাসিনা। এবং এই ব্যাটারটা প্রমাণ করলো সালাউদ্দিন এই বক্তৃতা দিয়ে। সালাউদ্দিন ইসলামকে বিকৃত করে, ইসলামকে কন্ট্রোভার্সি করে, ইসলামী ব্যাংক না বলে দৃষ্টতা দেখিয়ে সে প্রমাণ করলো যে সে এমন একজন প্রধানমন্ত্রী অধীনে কাজ করে যে প্রধানমন্ত্রী তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। দেখেন, আওয়ামী লীগের কোন মন্ত্রী, এমনকি তোফায়েল আহমেদ বলেন, কোন মন্ত্রীর সাহস ছিল না শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে শেখ হাসিনার ইমেজ বা সরকারের ইমেজ নিয়ে কথা বলবে। এরকম কোন লোক তার সংসদে ছিল না, তার পন্থী পরিষদ ছিল না। কিন্তু আজকে কি দুর্ভাগ্য দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তানের সামনে দাঁড়িয়ে, দেশমাতা খালেদা জিয়ার সন্তানের সামনে দাঁড়িয়ে এমন মন্তব্য করা হচ্ছে যে এই মন্তব্য সরাসরি দায়ী হচ্ছেন জননেতা তারেক রহমান সাহেব। তাতে উনি প্রমাণ করে দিচ্ছেন একটা রাষ্ট্রের উপরে, সরকারের উপরে একজন প্রধানমন্ত্রীর যতটুকু গ্রিপ থাকা দরকার, ক্ষমতা থাকা দরকার, সেই ক্ষমতাটুকু জননেতা তারেক রহমান সাহেবের নাই। এটা কি আমাদের জন্য লজ্জাস্কর না? আজকে জামাত ইসলাম যদি একটা ভদ্র পার্টি না হইতো, এটা আল্লাহ ভীরু দল না হইতো, তাহলে চিন্তা করেন ওদিন কি হইতো। কাজে আমি মনে করি আপনি যথার্থ বিষয়টা এনেছেন। এখানে এস আলম তো এসে বলেন না আমি ব্যাংকটা চাই, ব্যাংকের মালিকানা চাই। দুঃখ হলো এটা আমাদের। এস আলম সিঙ্গাপুর থেকে, থাইল্যান্ড থেকে বা দুবাই থেকে স্টেটমেন্ট দেখ, আমার প্রতি অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। আমি আমার এই ব্যাপারে, ব্যাংকের ব্যাপারে কি হয়েছে না হয়েছে, আমি জনগণের সামনে সরকারের জবাব দিতে চাই। বলো, আমার রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী কেন একজন ব্যক্তির পক্ষে কথা বলবে? কোন লোক স্ট্যান্ড নিতে? এটা তো হাইকোর্টের ব্যারিস্টার না যে ব্যারিস্টার আমার জন্য লড়বে। এটা তো জজ কোর্টের উকিল না যে সবার পক্ষে লড়বে। সংসদে আমি দলের পক্ষে কথা বলবো, জনগণের পক্ষে কথা বলবো। আমার স্বরাষ্ট্রমন্ত্রী একজন ব্যক্তির পক্ষে কেন কথা বলবে? ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিরুদ্ধে কেন কথা বলবে? যে ইসলামী ব্যাংকের গ্রাহকরা সবাই বাংলাদেশের নাগরিক, যারা হয়তো বিএনপিকে অনেকে ভোট দিয়েছে। বিএনপির লোক কি করে না? বিএনপির লোক কি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট নাই, তাদের লেনদেন নাই? তাহলে আজকে টাকা উঠাতে পারছে না, সেটা কি জামাতের লোকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে? বিএনপির লোকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না? তাহলে সালাউদ্দিন কি করে
একজন ব্যক্তির পক্ষে কথা বলে, আমি দালালি বলবো না, কিন্তু এটা জঘন্য অপরাধ সে করেছে। অ্যাসালাম হ্যাজ দ্য রাইট তার আত্মপক্ষ সমর্থন করার জন্য। অ্যাসালাম দরকার পড়লে একজন ব্যারিস্টার নিয়োগ করতে পারে, অ্যাসালাম দরকার পড়লে বাংলাদেশ ব্যাংকে তার ডেলিগেট পাঠাতে পারে, অ্যাসালাম দরকার পড়লে অ্যাটর্নি দিয়ে, আপনি যেমন অ্যাটর্নিগিরি করেন, অ্যাটর্নি নিয়োগ করতে পারে যে আমার ইন্টারেস্টটা দেখো, আমার ইন্টারেস্টটা বাংলাদেশ সরকার হ্যাম্পার করতেছে, ক্ষতিগ্রস্ত করছে। যখন মিল্টন ভাই আপনার কোম্পানিকে হায়ার করতে পারে যে তুমি আমার রাইটটা দেখো, বাট ইউ ক্যান নট হায়ার এ সিনেটর, ইউ ক্যান হায়ার এ মিনিস্টার অফ ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট যে আমার ব্যাপারটা তুমি মন্ত্রণালয়ে দেখো। ক্যান ইউ হায়ার এনি মিনিস্টার অফ ওকে, আপনাকে আমি বলি, আপনাকে আমি একটা কথা আপনি পড়েছেন, আমি আর আপনি সবসময় অত্যন্ত সিরিয়াস আলোচনা করি। আজকের এই আলোচনার মাধ্যমে সিরিয়াসনেসটাকে আমি একটু কমায় দেই। আপনি মারিও পুজোর গডফাদার পড়েছেন, পড়েন না? আচ্ছা, মারিও পুজোর গডফাদার যখন লেখে তখন একটা সমাজের বর্ণনা করছে যে একটা রাষ্ট্র কতভাবে জনবিচ্ছিন্ন হলে, অবিচারের মুখোমুখি হলে, উচ্ছৃঙ্খল হলে, অবিবেচক হলে জনগণ বিদ্রোহ করে। এখন ওই সময় মারিও পুজো তার উপন্যাসে একটা কথা লিখেছে, জনগণ যে বিদ্রোহ করেছে তাদেরকে সে ভালোভাবে তৈরি করেছে, ওই চরিত্রগুলোকে। তারা বলছে they should be called as mafia, not a political leader. সো তারা মাফিয়া তৈরি করলো। মাফিয়ারা যে কাজগুলো করলো, যে কাজগুলো করা উচিত ছিল একজন সিনেটরের, যে কাজগুলো করা উচিত ছিল একজন মন্ত্রী, যে কাজগুলো করা উচিত ছিল একজন প্রধানমন্ত্রী, সেই কাজগুলো করছে কার্লিয়ন ফ্যামিলি। ওই মারিও পুজোর উপন্যাসের নায়ক কার্লিয়ন ফ্যামিলি। এস আলম যদি দেখে হাসিনা মাগি আর রেহানা মাগি ছিল আমার বাহক, আমি এই উকিল ব্যারিস্টার দিয়ে কি করব? সালাউদ্দিনের পায়ুপথ আর আমির খসরুর পায়ুপথ, আর আমির খসরুর ছেলের পায়ুপথ এবং সালাউদ্দিনের দুই ছেলের পায়ুপথ এস আলমের পছন্দ। এবং তারা মন্ত্রিত্ব আছে, তাদের এমপিত্ব আছে, তারা এমপি হয়েছে পায়ুপথ বিক্রি কইরা। তো এস আলম ভাই উকিল ব্যারিস্টার ধরবে কেন? তাদের কাছে তো ওই হাসিনা খালেদার লগে বিছানায় যাইতে যারা অভ্যস্ত, সেখানে ব্যাটির কাছে যাবে, সে তো হাসিনা খালেদা বুঝবে। এটার ব্যাখ্যা কি আপনার? যাকক ভাই, মিল্টন ভাই আপনি যে উদাহরণটা দিলেন, তাহলে এখন তো হাসিনা নাই। এই মন্ত্রীগুলো যারা নিয়োজিত হয়েছে, এই মন্ত্রীগুলো তো বাই হিমসেলফ হয় নাই, তাকে কেউ নিয়োগ দিয়েছে। তাহলে ভাই ভাই চমৎকার কথা বলছেন। এখন এই নিয়োগটা যদি ভারতীয় হাই কমিশন থেকে আসে, এই নিয়োগটা যদি সেনাপ্রধান ওয়াকারের কন্ডিশনে আসে, এই নিয়োগটা যদি দিল্লি থেকে আসে, আক্তার ভাই আপনি আর আমি একবার কথা বলেছিলাম, একটা কথা আমি যাই, আপনি মন্তব্য করেন। আমি আর আপনি একবার আলোচনা করছিলাম 2017 সালের 7ই এপ্রিল হায়দ্রাবাদ হাউসে হাসিনা বসা, আজিজ বসা, এই ওয়াকারুজ্জামান বসা, এবং ওখানে মোমেন আব্দুল কি যেন মোমেন, আলগা মোমেন, সেও বসা। ওইখানে নিরাপত্তা চুক্তি হইল। যে নিরাপত্তা চুক্তির আওতায় বাংলাদেশের প্রত্যেক সেনা সশস্ত্র বাহিনী, সচিবালয় এবং গভর্নমেন্টের কি পজিশন গুলোর অ্যাপয়েন্টমেন্ট, এগুলোর জন্য ভারতের নিয়ন্ত্রণ লাগবে, ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আপনি অবাক হবেন, হাসিনাকে এই চুক্তি স্বাক্ষরের আগে আমি জেকব মিল্টন বাংলাদেশ এম্বাসির সামনে চিল্লাচিল্লি করছি, প্রতিবাদ করছি, বৃষ্টির মধ্যে যাইয়া দাঁড়াইয়া প্রতিবাদ করছি। আমেরিকার পররাষ্ট্র দপ্তরের প্রেস কনফারেন্সে গিয়ে প্রতিবাদ করছি যে এই চুক্তি বাংলাদেশের জন্য মরণ ফাঁদ, এই চুক্তির জন্য না করে। ওটা এমওইউ ছিল।
একজন প্রতিরক্ষা সচিব মারা গেছে, বাহাউদ্দিন কিছু একটা নাম, এক ভদ্রলোক, যে এই চুক্তির বিরোধিতা করছে, যাকে কোভিড এর সময় ঢাকায় এনে চিকিৎসার কথা বলে সিএমএইচ নিয়ে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে, ওই বাহাউদ্দিনকেও মেরে ফেলেছে। ওই চুক্তিতে ছিল বাংলাদেশের প্রত্যেকটা কি পজিশনের অ্যাপয়েন্টমেন্ট হবে দিল্লি থেকে। আপনি কি জানেন আতিয়ার রহমান রে হাসিনা ফায়ার করতে চায় না বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাকিং এর পরে? আতিয়ার রহমানকে ফায়ার করছে দিল্লি থেকে, ওটা ফায়ার না। বাংলাদেশে রাকেশ আস্তানা এসে কম্পিউটারের হ্যাকিংটাকে যখন পুরো ডাটা ডিলিট করে দিল, তখন তারা দায়ভার এড়ানোর জন্য আতিয়ারকে সরানো জরুরি ছিল। এবং হাসিনা স্বয়ং প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সামনে বলছে, আতিয়ারকে চলে যেতে দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে, ওকে ছেড়ে দিতে আমার মন চায় না, ওকে আমি ছাড়তেও চাই না। আমাকে একটা বলেন, হাসিনা শাসনামলে হাসিনার চাইতে ক্ষমতাশালী কেউ ছিল? সেই হাসিনা যদি আতিয়ারের বলে আমি ওরে যাইতে দিতে চাই না, তারপরেও যায়, কেন যায়, কার ইশারায় যায়, কোন তদবিরে যায়? তো এখন আপনি যে বলছেন এই সালাউদ্দিনের নিয়োগ, আমির খচ্চরের নিয়োগ, ইকবাল হাসান মাহমুদ এই নামের আর একটা বেশ্যা সিরাজগঞ্জের জন্মাইছে, সেই খানকির ছেলে স্পিকারের মুখের উপরে বলে আমার নামের আগে মোহাম্মদ নাই। ও যখন জন্মাইছে আপনি কি জানেন ওর কানে আজান দেয় না, ওর কানে জয় শ্রীরাম বলছে। ওর কানের কাছে কোন হিন্দু পেশাব করছে, ওই পেশাবের পানি খাওয়াইছে এই ইকবাল হাসান চৌধুরী মাহমুদ। কত বড় নির্লজ্জ হারামজাদা! বুঝলাম ওর নামের শেষে মোহাম্মদ নাই। আক্তার ভাই, ওর জায়গায় আমি হইলে আমি কি বলতাম জানেন? ঠান্ডা মাথা আমি বলতাম, মাননীয় স্পিকার, আমাদের নবীর নাম দিয়ে একটা নাম শুরু করা তো অনেক আশীর্বাদ। আমার বাবা মা ওই মোহাম্মদটা অ্যাড করে নাই, করা উচিত ছিল। আমি উত্তরটা এইভাবে দিতাম। কিন্তু এই মাগির ছেলে দাঁড়ায়া বলছে স্পিকার সংশোধন করুন, আমার নামে মোহাম্মদ নাই। ভাই, এখন নিয়োগের প্রশ্নে আপনি কি জন্য বলছিলেন বলেন, আমি এগুলো মনে করাইয়া দিলাম। বাংলাদেশের কোন নিয়োগ বর্তমান বিএনপি গভর্নমেন্ট হাসিনা 2017 সালে যে চুক্তি স্বাক্ষর করেছে, বর্তমান বিএনপি ওই চুক্তিতে ফিরে গেছে। আপনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোই তো আমি স্পষ্ট করে আর সরাসরি বলছি। জি ওই প্লিজ। চুক্তিতে যদি এই সরকার ফিরে গিয়ে থাকে, তাহলে বাংলাদেশের সামনে, জনগণের সামনে একটাই বিকল্প আছে, যেইভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে, বাংলাদেশের জনগণকে আবার রাজপথে নেমে আসতে হবে এই ভারতের পক্ষের সরকারকে, ভারতের যে সরকার বানিয়েছে সেই সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে। আমরা চাই না শেখ হাসিনার প্রেতাত্মা বা শেখ হাসিনার কেউ এখানে এসে বসুক। আপনি যখন বারবার যেহেতু বলছেন দিল্লি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, তাহলে আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতে হবে জনগণের সামনে, সেখানে উনি বলতে হবে যে না, আমি সোভারেন, আমি সার্বভৌমত্ব রক্ষা করি। আজকে আমি আপনার একটা কথা বলতে চাই, আপনি পছন্দ করেন বা না করেন, তারপরে স্পষ্ট বলতে চাই, আমি ভারতের বিজেপি সরকারের, মোদী সরকারের 1 নাম্বার বিরোধী। এবং মোদী সরকারের আধিপত্য, মোদী সরকারের সন্ত্রাসবাদ, মোদী সরকারের ধর্মীয় এই আগ্রাসী প্রতিহত করার জন্য আমি জীবন দিতে সবসময় প্রস্তুত। কিন্তু আপনাকে বিনয়ের সঙ্গে বলছি, আমি ভারত বিরোধী নই। ভারতের 60 কোটি মানুষ আমার শত্রু নয়। ভারতে আমার 26 কোটি মুসলমান আছে, তারা ভারতীয়, তাই বলে তাদেরকে আমি ঘৃণা করি না, তারা আমার ভাই।
আচ্ছা ভাই, আপনার এই কথাটাকে আমি একটু কোট করি, উনি লিটারেট ওয়েতে আপনার কথাকে এগ্রি বা ডিসএগ্রি আমি দুইটার একটাও করলাম না, কিন্তু আপনাকে একটা কথা বলি। কুলদীপ নায়ার নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে সেমিনার করতেছে, আমি 98 এর কথা বলছি। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিনারের ফরম্যাটটা হলো, আপনি যদি স্পিকারকে কোনো প্রশ্ন করতে চান আপনার পয়সা দিয়ে টিকিট করতে হবে। আমি ওখানে ওই সময় ভাই 98-এ বাংলাদেশে ডলারের ভ্যালু অনেক কম, এত না, 40-50 টাকা। ওই সময় আমি $375 দিয়ে ফ্রন্ট রোতে আমি টিকিট কাটলাম। আমি বললাম যে আমাদের বাংলাদেশের কিছু লোকজনরা বলে যে ভারতের গভর্নমেন্টের পলিসি আমার জন্য শত্রু হতে পারে, রাজনীতিবিদরা আমার শত্রু হতে পারে, জনগণ শত্রু না। আমার দেশের রাজনীতিবিদরা ঠিক কিনা তুমি একটু যদি বলো। তখন বলছি এটা কি স্রেফ রাজনীতিবিদরা বলে না কোন সাংবাদিক বুদ্ধিজীবীরাও বলে? আমি বলছি সাংবাদিক বুদ্ধিজীবীরাও বলে। তখন কুলদীপ নায়ার একটা কথা বলছিল, তার ভাই আজকের আপনি এটা মন্তব্য করেন, কিন্তু আমি চাই কুলদীপ নায়ারের কথাটা চিন্তা করেন, কারণ কুলদীপ নায়ারকে আমি ইগনোর করতে পারবো না, কারণ অত্যন্ত রিকগনাইজেবল একজন সাংবাদিক বিশ্বব্যাপী। তার অনেক কথাকে অনেকে পছন্দ করে, অনেক কথাকে অপছন্দ করে, অনেক থিওরিকে একসেপ্ট করে, অনেক থিওরিকে ইগনোর করে। উনি বলছিলেন যে 1979 সালে যখন হুবার ড্যামের ওখানে পানি নিয়ন্ত্রণ নিয়ে চিল্লাচিল্লি হইল, মেক্সিকানরা পানি পাইতেছিল না, আমেরিকার রাস্তায় কারা নামছিল? শুধু স্প্যানিশ না সাদারা? আপনি জানেন কারা নামছিল? সাদারা। সাদারা রাস্তায় নেমে গেল যে মেক্সিকোর সাথে তোমার চুক্তি আছে, যে মেক্সিকোর পানির অভাব হইলে তুমি পানি ছাইরা দিবা। পানি কই? তুমি এখনো পানি ছাড়তেছো না কেন? আমেরিকান প্রেসিডেন্ট বাধ্য হইল উইদিন হাফ এন আওয়ার কংগ্রেসে স্পেশাল সেশন ডাইকা উনি ছেড়ে দিতেন। আমি বললাম ইটস আ গুড এক্সাম্পল। তো হাসি দিয়া কুলদীপ নায়ার বলে, হাউ মেনি ইন্ডিয়ান্স টুক স্ট্রেট when Bangladesh was being deprived of the water of Ganges? How many people took straight? হাসি দিয়ে কি বলছে জানেন? নট ইভেন মি, আমিও পর্যন্ত রাস্তায় যাই নাই বাংলাদেশের অধিকার আদায়। তাইলে আমরা তোমার বন্ধু হইলাম কেমনে? আপনার ভাই আপনি প্রশ্নের জবাবটা দিচ্ছি আমি দিয়েন কুলদীপ নায়ার আরো আমি কেন দিচ্ছি। বাংলাদেশে একটা শ্রুতি আছে, কোথায় আগরতলা আর কোথায় চকির তলা। এটা বাংলাদেশের মানুষে বলে, কোথায় আগরতলা আর কোথায় চকির তলা। আপনি আমেরিকান সিভিলাইজেশন হলো জাস্ট 250 বছরের ডেভেলপড পিপল ওখানে গেছে, শিক্ষিত লোক ওখানে গেছে। ওখানে কোনো আমেরিকাতে কোনো ট্রাইব নাই, কোনো আঞ্চলিক লোক নাই, সান অফ এ সয়েল নাই, দে আর অল ইমিগ্রেন্টস। আর যারা আছে তাদের আমেরিকানরা কিন্তু ওই ক্যাসিনোতে বসায় রাখছে, বিভিন্ন স্টেটে কিছু কিছু পকেট দিয়ে রাখছে, বাদ দিছে। আর ইন্ডিয়া হাজার হাজার বছর ধরে ভূমিপুত্ররা ফাইট করতেছে একের বিরুদ্ধে অন্য, পানি নিয়ে, জমি নিয়ে। দে আর নট ইমিগ্রেন্টস। ইন্ডিয়া মানে আমিও ইন্ডিয়া, বাংলাদেশও ইন্ডিয়া ছিলাম। ইন্ডিয়া শুরু হয়েছে সিন্ধুর থেকে, সিন্ধু নদীর অববাহিত থেকে, প্রথম সিন্ধু নদী থেকে ইন্ডিয়া দিল্লিতে শুরু না। ইন্ডিয়ার স্টার্ট ফ্রম দ্য ইন্ডাস রিভার। সেই ইন্ডাস রিভার থেকে শুরু, হিন্দু সভ্যতার থেকে শুরু হয়েছে। মহেঞ্জোদার হরপ্পা থেকে আমরা ইন্ডিয়ান সিভিলাইজেশন আসছি। আজকে সেটা দিল্লির বানিয়াদের কাছে গুজরাটের হাতে দিয়ে দিয়েছেন। গুজরাট মানে ইন্ডিয়া না, দিল্লি মানে ইন্ডিয়া না। দিল্লি ওয়াজ দ্য সিটি অফ মোগলস। দিল্লি ওয়াজ নেভার সিটি অফ হিন্দুস। দিল্লি ওয়াজ নেভার সিটি অফ হিন্দুস। দিল্লি সিটিটাই পৃথ্বীরাজ কাপুরের হাত থেকে নিয়ে তারপরে 1200 বছর ধরে এই মোগলরা, ইরানিয়ানরা, এই টার্কিশরা ডেভেলপ করেছে। হিন্দু দেখে তাদের দাস বানিয়েছে। হিন্দুরা একসময় ফার্সি পড়তো,